আজ এমন কিছু ঘটনা ঘটেছে, তিনি কোনো সাধারণ মোল্লা বা স্কলার নন, এক দুর্ধর্ষ মাস্টার মাইন্ড। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ এমন কিছু ডেটা আর ইনসাইট স্টোরি দেবো আপনাদেরকে, যা গতানুগতিক কোনো নিউজ চ্যানেলে আপনারা আশা করি পাবেন না। আর এটাই হলো আসল খেলা। এমন সব চাল চালা হচ্ছে, হাঁটু কাঁপিয়ে দিই। তো বুঝে ওঠার আগেই জাতীয় সংসদে কিছু বিরল ঘটনা ঘটানোর প্রস্তুতি নিয়েছে জামাত এমপিরা। জামাত ব্যতিক্রমী প্রস্তুতি নিয়েছে। সংসদের প্রথম দিনেই এক ঐতিহাসিক চমক নিয়ে হাজির হবে জামাত ইসলাম। তারেক জিয়ার সাইতো যোগ্য লোক কি বাংলাদেশে নেই? তারেক জিয়ার বন্ধু গিয়াসউদ্দিন মামুন পুরো বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করতে ভুলে গেছেন। 2001 থেকে 2006 যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, তখন বাংলাদেশে বারবার পত্রিকার হেডলাইন হয়েছিল বিএনপি দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছে। এক দুর্নীতিবাজকে তাড়িয়ে দিয়ে আরেক দুর্নীতিবাজকে ক্ষমতার মধ্যে বসানোর জন্য কি 5 আগস্ট আমরা করিয়েছি। দেশবাসী, এই মুহূর্তে হাদি হত্যার প্রধান আসামিকে আমরা কলকাতার বিধাননগর আদালতে হাজির করেছি। আদালত তাকে 15 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আপনারা যদি হাদি হত্যার সর্বোচ্চ বিচার চান, যে সংসদ অধিবেশন হবে সেখানে কোন কালাম হবে, কিভাবে হবে, সেটা আমি প্রমাণ সহ দিব ইনশাআল্লাহ। এইটাই আমরা দেখার অপেক্ষা করছিলাম। এই যে জুলাই সনদ যে মেনে নেয় না, সেটার জন্য কি প্রাচীরতা করতে হবে, কি কি ভোগান্তিদের কপালে আছে, সবার খেলা আছে, কোন লেভেলে চলতে আছে, একেবারে সেই লেভেল। আপাতত খালি চুপতেই দেখতে হবে। জার্সিম্যান হাসনাত আব্দুল্লাহ সব গোমর ফাঁস কইরা দিল, সবাই মুখোশ খুইলা দিল। 300 এমপি এই দেশে, এখন 299 জনই কিন্তু দৌড়ের উপরে থাকবে, কারণ সে যা শুরু করছে। হাসনাত ভাইয়া, এটা কোনো কথা? এটা কি শুরু করলা? সবাই ঘুম তো হারাম কইরা দিলা, সবাই এখন দৌড়ের উপরে থাকবে। হ্যাঁ, নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে। এখন যেটা হবার সেটা হয়েছে। কি হয়েছে, যদি হয়ে থাকে খবর বেশি দিন তারা লুকিয়ে রাখতে পারবে না। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। ওঠার আগেই জাতীয় সংসদে কিছু বিরল ঘটনা ঘটানোর প্রস্তুতি নিয়েছে জামাত এমপিরা। জামাত ব্যতিক্রমী প্রস্তুতি নিয়েছে এবং প্রস্তুতি সম্পর্কে ক্লিয়ার বলছে না, রহস্য হিসেবে রেখে দিচ্ছে। আজই সংসদের প্রথম দিনেই এক ঐতিহাসিক চমক নিয়ে হাজির হবে জামাত ইসলামী। যেমন জামাত একদম স্পষ্টভাবে বলছে, জামাতের সংসদীয় দল, সংসদীয় প্রতিনিধি তারা মিটিং করেছে জাতীয় সংসদেই। আমির জামাতের সভাপতিত্বে জামাতের এমপিরা সবাই ছিলেন। এই সভা নিয়ে নানান আলোচনা হচ্ছে, কারণ এই সভায় অনেক গোপন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা তারা এখন পর্যন্ত স্পষ্ট করেনি এবং করবে না। কারণ জামাত যদি এখন সবকিছু বলে দেয় যে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, তখন বিএনপি জামাতকে বোকা বানানোর জন্য অগ্রিম পরিকল্পনা করবে। কারণ জামাত মাল্টিপল অপশন হাতে রেখে দিয়েছে যে বিএনপি এইটা করলে জামাত এইটা করবে। দর্শক, কয়েকটা বিষয় নিয়ে সিরিয়াসলি ডিসপিউট আছে, যেমন জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ, এই সব বিষয়ে বিএনপি কি করে আর জামাত কি করে। এটা নিয়ে জামাতের অনেক পরিকল্পনা আছে। জামাত বিএনপিকে একদিন সময় দিবে না 2 দিন, এটা ডিসাইড করেছে জামাত, কিন্তু বলেনি। এমন হতে পারে যে জাস্ট একদিন সময় দিবে, তারপরের দিনই জামাত আলাদাভাবে সংবিধান সংস্কার পরিষদের সভা শুরু করে দিবে একজন সভাপতিত্বে এবং বিলুপ্তপন শুরু করে দিবে। তাহলে বাংলাদেশে একটা বিরল ঘটনা শুরু হয়ে যাবে। বিএনপি হয় পিছু হতে বাধ্য হবে, নইলে কেওয়াস লাগবে, দুইটা একটা। আবার ডেপুটি স্পিকার পদ নিয়ে জামাতের সাথে বিএনপি নাটকীয়তা করছে। যেমন ডেপুটি স্পিকার পদ এটা জামাতের অধিকার, এটা বিরোধী দলকে দেওয়া হবে, এটা জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ আছে। কিন্তু বিএনপি এটাকে করুণা হিসেবে বলছে যে আমরা উদারতা দেখেছি না। এখানে উদারতা দেখাতে কে বলেছে? তবে জামাত উদারতা গ্রহণ করতে চায় না। জামাত বলেছে যে আমরা কমপ্লিট প্যাকেজ চাই, আমরা জুলাই সনদ চাই, তার উদারতার বিনিময়ে আমরা কোনো ডেপুটি স্পিকার পদ চাই না। তবে ডেপুটি স্পিকার পদ একদম নিবে না নিবে, এখন পর্যন্ত লিখিত কোনো প্রস্তাব দেয়নি, মৌখিক প্রস্তাবে নিবে না। তো ওখানে কি হবে? আবার বিএনপি এখন পর্যন্ত নানান পরিকল্পনা আছে, এনসিপি কে ফুসলাচ্ছে যে এনসিপি তোমরা নাও ডেপুটি স্পিকার পদ, জামাত না নিলে অন্য কোনো স্বতন্ত্র তোমরা নাও। এগুলোর বিপরীতে জামাত কি করবে? সবকিছু জামাত আজকে সংসদীয় দলের মিটিং ঠিক করে ফেলেছে, যেটা একটা চমক আকারে থাকবে। যেহেতু কি ঠিক করেছে এটা বলবে, ডেপুটি স্পিকার পদে কি করবে, নিবে কি নিবে না, এটা একটা রহস্য হিসেবে থাকছে। নিতে পারে নাও নিতে পারে, পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। বিএনপির সিদ্ধান্ত বিএনপির মুভের উপর নির্ভর করবে। তবে একটা ঝামেলা বাঁধবে, এটা নিশ্চিত। এবং ওই যে বললাম, সবচেয়ে আলোচিত বিষয় হবে সংসদের সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের অধিবেশন। এটা জামাত কি পরশুদিন শুরু করবে, না কালকে শুরু করবে, না কবে শুরু করবে, এই বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। জামাতের এই সংসদীয় দলের মিটিং নিয়ে সরকারি দলের সংসদীয় দলের মিটিং করেছে, তারা শুরুতেই স্বৈরাচারের পদে হেরেছে। যেমন স্পিকার, ডেপুটি স্পিকার কে হবে, এটা তারেক রহমানের উপর ছেড়ে দিয়েছেন। তো এই যে সামগ্রিকভাবে আলোচনা না করে সবকিছু প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দেয়া, মানে প্রধানমন্ত্রীকে বিএনপির লোকজন জোর করে স্বৈরাচার বানাচ্ছেন। ঠিক যেরকম আওয়ামী লীগের লোকজন শেখ হাসিনাকে ফেসিস্ট বানিয়েছিল। মানে ছাত্রলীগের কমিটি করানো বা যা হোক, কোনো গণতন্ত্র কাউন্সিল কিচ্ছু না। চাপা আপনি যা করেন না, আপনার উপরে সিদ্ধান্ত। দুনিয়া কিভাবে চলবে সব আপনার উপর। যদি বলতো যে কোরআন মিথ্যা, তাহলে বলতো কোরআন মিথ্যা। এরকম শেখ হাসিনাকে এই পর্যায়ে নিয়েছিল, নাউজুবিল্লাহ।
এখন তারেক রহমানের ক্ষেত্রেও আমরা পদে পদে দেখছি যে বিএনপি চিন্তা ভাবনা এরকমই, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলে যে ভাই আপনি যা বলেন ভাইয়া, স্যার ভাইয়া আপনি যা বলেন, আর কোনো কথা নেই, পরিস্থিতি সেদিকে যাচ্ছে। তো এই যে আচরণ, সবকিছু তার উপর দায় দিয়ে দেওয়া, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিলেক্ট না করে এটা তারেক রহমানকে ফেসিস্ট বানাবে। ফেসিস্ট মানুষ এমনি এমনি হয় না, সুযোগ পেলে হয়, সুযোগের মাধ্যমে হয়, পরিস্থিতির সুযোগে হয়। ফেসিস্ট হওয়ার যত উপাদান, যে পরিস্থিতি, যে সার্কামস্টেন্স, যে এনভায়রনমেন্ট দরকার, সবকিছু তারেক রহমানের জন্য আমরা দেখতে পাচ্ছি যে অ্যাভেলেবল আছে। তো এর ফল আলামত কিন্তু ভালো না। যে সংসদ অধিবেশন হবে সেখানে তুল কালাম হবে, কিভাবে হবে সেটা আমি প্রমাণ সহ দিব ইনশাল্লাহ। লন্ড ভন্ড তছনছ হয়ে যাবে। সে সংসদ কি হবে জানি না, ভয়ঙ্কর সংসদ হবে কিন্তু আগামীকালকে। সে যে আপনারা আগে মনে করছেন যে সংসদ ছিল, ফাটিয়া যায়, বুকটা ফাটিয়া যায়, গান শোনাবো, এরে আমির বলা, ওরে পীর মনে করা, ওরে মনে করা নবীর পর্যায়ে নিয়ে যাওয়া, সেই সংসদ কিন্তু এখন হবে না। আপনারাই বলবেন, এই ভিডিও দেখে কালকের মিলিয়ে দিবেন, দেখবেন যে এখন সংসদ কি হবে, কি সংসদ হবে, এইটাই আমরা দেখার অপেক্ষা করছিলাম। এই যে জুলাই সনদ যে মেনে নেয় নাই, সেটার জন্য কি প্রাচীরদের করতে হবে, কি কি ভোগান্তিদের কপালে আছে, এবং কালকের সংসদে সেই ভয়ঙ্কর কি ঘটনা ঘটবে। চুপুর শাহ যদি ওখানে ভাষণ দেয়, উনি কথা বলে, ওনার পত্র দেবে শেখ হাসিনা, কারণ ওনারা বলছে যে উনি এখনো সেই সংবিধান অনুযায়ী উনি এখনো ওনার মেয়াদ যায় না, উনি এখনো ওখানে প্রেসিডেন্ট আছে। তাই উনি যদি সেইটার জন্য থাকে এবং সেখানে উনি ভাষণ দেয়, তাহলে এখানে তো এরপরে তো শেখ হাসিনা আসবে, ইলেকশন তো হওয়ার কথা 29-এ। এইটা নিয়ে হবে কালকের তুল কালাম হয়ে যাবে, তুল কালাম হয়ে যাবে। আপনারা মনে রাখবেন এই বিষয়টি নিয়ে। জার্সিম্যান হাসনাত আব্দুল্লাহ সব গোমর ফাঁস কইরা দিল, সবাই মুখোশ খুইলা দিল। 300 এমপি এই দেশে, এখন 299 জনই কিন্তু দৌড়ের উপরে থাকবে, কারণ সে যা শুরু করছে। হাসনাত ভাইয়া, এটা কোনো কথা? এটা কি শুরু করলা? সবাই ঘুম তো হারাম কইরা দিলা, সবাই এখন দৌড়ের উপরে থাকবে। হ্যাঁ দেখেন ভাই ব্রাদার, আমরা জানতামই না প্রত্যেকটা এমপি তার নিজের এলাকার জন্য 312 কেজি খেজুর পায়। হ্যাঁ এবার পাইছে আর কি, এবারকার হিসাবটা দিলাম, এই দেবিদ্বারে পাইছে হাসনাত আব্দুল্লাহ। এগুলো এখন উনি ভাগ করে দিবে মাদ্রাসায়, 3 কেজি 3.5 কেজি করে এক একজনের ভাগে পড়বে। কিন্তু এই ব্যাপারটা কি আমরা জানতাম না। এখন দেখেন সব এলাকাতেই খোঁজ খবর নিতেছে, এমপির বাসার সামনে যায় মানুষ দাঁড়ায় দিছে, ভাই খেজুর কই আমাদের। এই যে আগামী কোরবানি ঈদে কোরবানির মাংস আসবে, উটের মাংস, দুম্বার মাংস, এসব মাংস এমপিরা কি করতো জানেন? আত্মীয় স্বজনের কাছে দিয়ে দিত, ওই যে বিয়ের বাড়িতে, শালার বাড়িতে, শালির বাড়িতে। কিন্তু জনগণ পাইতো না, আর পাইলেও বোধ হয় 2-1টা জায়গা হয়তো পাইতো, থাকে না ইমানদার মানুষ তো 2-1 জন থাকেই। কিন্তু এরকম ঘটনা আমরা কিন্তু আগে দেখি নাই। দেবিদ্বারের মানুষ আসলেই ভাগ্যবান ভাই, আমি বলবো ভাগ্যবান। আপনারা দেখেন বাংলাদেশে যতগুলো জেলা আছে, উপজেলা আছে, থানা আছে, এর মধ্যে দেখবেন এই যে দেবিদ্বার হয়ে যাবো 1 নাম্বার। এটা আপনার লেখা নেন, দেবিদ্বারের মানুষ ভাগ্যবান, ওনারা হাসনাত আব্দুল্লাহর মতো একজন নেতা পাইছে ভাই, একদম সাচ্চা দিলের মানুষ। আরে রাইতের বেলা দেখতেছি বুঝছেন, বোর্ডের মধ্যে কি জানি লেখালেখি করতেছে। আমি মনে করলাম কি রে, এমপি গিরি ছাইরা দিয়া কি আবার ক্লাসে চলে গেল? আগে তো টিচার ছিল, ও নিজের কোচিং সেন্টার ছিল, একজন শিক্ষক তো ভাই। আমি মনে করছি বোধহয় আবার আগের পেশায় চলে গেছে। না, দেখলাম যে না, খেজুর কিভাবে ভাগ হবে সেটা দেখাচ্ছে, এবং আগামীতে গরিবদের জন্য কিছু চাল পায় ভাই। হ্যাঁ এমপিরা চাই পায়, ওই চাইগুলা কিভাবে ভাগ হবে সেটা দেখাচ্ছে, এবং দেবিদ্বারের কোন রাস্তার কাজ কতদূর আগাইছে, কোন রাস্তার কাজ কে করবে, কে কত টাকা পাইতে পারে, সেসব ব্যাপারগুলা বোর্ডে লিখতেছে আর মানুষকে বুঝাইতেছে। দেখেন ভাই ব্রাদার, প্রত্যেক এমপি 10 লক্ষ টাকা কইরা পায়। আমরা এগুলো জানতাম না, কিন্তু এই 10 লক্ষ টাকা কি তাকে দেয় না? তাকে দেয় না, এটা দেয় তার এলাকায় গরিব মানুষকে দেওয়ার জন্য, মাদ্রাসায়, স্কুলে দান করার জন্য। অতীতে আমরা এগুলো দেখছি, শুনি নাই, তার মানে অতীতে এই টাকাগুলো মাইরা দেওয়া হয়েছে তো ভাই, কোনো খোঁজ খবর ছিল না এইসব টাকা পয়সার। সব ফাঁস করে দিতেছে হাসনাত আব্দুল্লাহ, ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ, জার্সিম্যান হাসনাত আব্দুল্লাহ। আমার তো মনে হয় জার্সি পরেই সে সংসদে যাবে। কেন জার্সি পরে জানেন? এই জার্সি পরেই 24-এর আন্দোলনে ছিল, বুলেটের সামনে দাঁড়াইছিল, যতগুলা ভিডিও আছে দেখবেন ওই জার্সি পরা, যার জন্য সেই জার্সি থেকে বাইর হইতে চায় না, তার অতীতটাকে সে জানান দিতে চায় ওই জার্সির মধ্যে। আর ও হচ্ছে ওয়ান ম্যান আর্মি, দেখবেন ওর কারণে এই যে 299 জন এমপি আছে না, সবগুলা দৌড়ের উপরে থাকবে, অস্থির হয়ে যাবে তো, কারণ সবাই মুখোশে খুইলা দিবে। এই ক্যাপ্টেনকে ফলো করতে সব এমপিরা বাধ্য হবে, অবশ্যই বাধ্য হবে। তারেক রহমান সাহেব নিশ্চয়ই বলবে, ফলো করো এই হাসনাত আব্দুল্লাহকে, দেখো কিভাবে কাজ করে, কিভাবে নিজের এলাকার উন্নতি করতেছে। সবাইকে একই পথে যাইতে হবে, হাসনাত আব্দুল্লাহকে ফলো কইরা বাধ্য হবে। দেখেন বাধ্য হবে, অ্যাডভান্স বইলা গেলাম ভাই। কারণ কি জানেন? হাসনাত আব্দুল্লাহ শুধু দেবিদ্বারের এমপি না তো, এই মুহূর্তে সারা বাংলাদেশের এমপি। হ্যাঁ সারা বাংলাদেশের এমপি। এমন কোন এলাকা আছে, এমন কোন জেলা আছে, এমন কোন উপজেলা আছে, থানা আছে, গ্রাম আছে যেখানে হাসনাত আব্দুল্লাহকে চেনে না? তার মানে কি সারা দেশের জনগণ তাকে ফলো করবে, এবং ওই ফলো কইরা তার নিজের এলাকার এমপি থেকে সবকিছু আদায় করে নিবে। এমপিদের আর চুরিদারি করার, মাইরা দেওয়ার ঘটনা ঘটতে পারে না, জনগণ ঘটতে দেবে না তো ভাই, কারণ চোখ খুইলা দিল তো। হ্যাঁ চোখ খুইলা দিছে। ফ্যাসিবাদ বইলা যে জুলাই গণ অভ্যুত্থান হইলো, সেই জুলাই গণ অভ্যুত্থানের ফ্যাসিবাদের দোসর বইলা যাকে আমরা ডাকতাম, তার ভাষণ দিয়েই শুরু হচ্ছে নতুন বাংলাদেশ।
এটাই দেখার বাকি ছিল। বিদায় নেওয়ার আগে শুধু এইটুকুই বলবো, হতাশ হওয়ার কিছু নাই। মনে করেন কিছুই পাই নাই, তারপরও তো ভাই একজন হাসনাত আব্দুল্লাহকে পাইছি, এটা নিয়েই সন্তুষ্ট থাকি না। একের পরে তো 2 হয়, 2-এর পরে 3, এভাবেই তো 100, 1000, লাখ, কোটি হয়। তার মানে কি জার্সিম্যান হাসনাত আব্দুল্লাহকে দিয়ে আমরা শুরু তো করতে পারছি। এটাই নতুন বাংলাদেশ। জার্সিম্যান হাসনাত আব্দুল্লাহকে দিয়ে আমরা শুরু করলাম আমাদের নতুন বাংলাদেশ, ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ। ক্ষমতাসীন দল বিএনপির বিশাল এক নেতা স্পষ্টভাবে দ্ব্যর্থহীনভাবে বলেছেন তারেক রহমান 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। তাহলে 2042 সালে তারেক রহমানের বয়স কত হবে? 76 বছর। শেখ হাসিনা যখন পালায়, দৌড়ে পালিয়ে যায় লুটপাট শেষে, নাহিদ, সাদিক, আসিফদের দৌড়ানিতে, তখন শেখ হাসিনার বয়স কত ছিল? 76 ছিল। বিএনপির এই নেতা এই কথা কি ভেবেচিন্তে বলেছেন? তারেক রহমানকে ভেবে দেখার জন্য বলেছেন? তারেক রহমানকে কোনো থ্রেড দিতে গেলেন কিনা? আপন সেজে তারেক রহমানকে থ্রেড দিয়ে দিলেন, এমনটিও তো হতে পারে, একবার ভেবে দেখবেন। আরেকটি প্রশ্ন, 42 সাল পর্যন্ত তারেক রহমান ক্ষমতায় থাকবেন, তারপর কেন তিনি কি ক্ষমতায় আসতে চান না? এরপরে কি কারণে চান না? কি কারণে তারেক রহমান 42 সালের পরে ক্ষমতায় আসবে না? এটা কি হাসিনার পরিণতির কারণে, নাকি আর চান না? সেটাও তো একটা প্রশ্ন, জায়গাটা খুব স্বাভাবিক। এখন হলো 2026 সাল, পরবর্তী নির্বাচন হবে 31 সালে। 31 সালে কি জিতবেন নাকি জোর করে থাকবেন তারেক রহমান? 36 সালের নির্বাচনে কি জিতবেন নাকি নির্বাচন হবে না, শেখ হাসিনার মতো তালগোল পাকানো হবে? 42 সালে তিনি চলে গেলেন, আর শেখ হাসিনার স্বপ্ন দেখতো 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এখন শেখ হাসিনা আছে ভারতে, এখন আবার বিএনপি নেতারা শুরু করলো তারেক রহমান 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। তার আগে তারেক রহমান কোথায় থাকেন সেটা আল্লাহই জানে, আর যে নেতা বলেছে সেই নেতাই জানে। ব্যাপারটা বললাম এই কারণে, হাসিনা পালানোর সময়ও 76 হয়েছে, 42 সালেও তারেক রহমানের বয়স 76 হবে, অর্থাৎ তারেকের 76, হাসিনারও 76। তারেকের 42, অর্থাৎ 42 সাল পর্যন্ত ক্ষমতা থাকবেন, আর হাসিনার 76। বয়স দুজনেরই 76, পালানোর মানে শেষ, ক্ষমতার শেষ প্রান্তে। হাসিনা পালানোর সময় আর তারেক রহমানের শেষ প্রান্তে 42 সাল, তখন তারেকের 76 হবে। 42 সালে তারেকের 76 হবে, 42-এ তারেকের 76, আর হাসিনা পালানোর সময় 76। 42 সালে তারেক রহমানের ক্ষমতার কত বছর হবে? 16 বছর হবে। হাসিনাও 16 বছর, 16তম, 9 থেকে মানে 8 থেকে 14, 5 বছর, 14 থেকে 18, 10 বছর, 18 থেকে 24, 15 বছর, এরপরে 24-এর নির্বাচনের পরে আরো প্রায় 1 বছর, তারও 16 বছর। 42 সালে তারেক রহমানেরও ক্ষমতার 16 বছর, হাসিনারও 16 বছর, তারেক রহমানেরও 16 বছর। তাহলে হাসিনার সাথে মিল রেখেই সম্ভবত সেই কথা বলেছে যে হাসিনার 16 বছর ছিল, তারেক রহমানও ক্ষমতায় 16 বছর থাকবে। হাসিনার তখন বয়স 76 ছিল, 42 সালে তারেক রহমানেরও 76 হবে। এবার নতুন সমীকরণে ধরেন বিএনপির সাংগঠনিক ক্ষমতা আওয়ামী লীগের অর্ধেক, তাহলে 42 থেকে আরো 8 বাদ দিলে কত হয়? 37 সাল পর্যন্ত টিকবে? সেটাও টিকবে না। গত 2 দিন যাবত একটা খবর খুব চাউর হয়ে বাজারে বাজারে ঘুরতেছে, দ্যাট ইজ নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে। এই খবরটা মোটামুটি অনেক অসমর্থিত খবর থেকেই পাওয়া, কোনো সমর্থিত খবর এটা নয়। এটা ইরান থেকে বলা হচ্ছে, কিন্তু ইসরায়েল থেকে স্বীকার করা হচ্ছে না। অনেক পত্রিকা এটা ছাপিয়েছেন, অনেক বিদেশি পত্রিকা ছাপিয়েছে, কিন্তু কোনো নির্ভরযোগ্য সূত্র এমন কোনো প্রমাণাদি দিতে পারেনি যে নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে বা তাকে বোমা নিক্ষেপ করে তাকে নিধন করা হয়েছে। কিন্তু একটি খবর পাশাপাশি এসছে, সেটি হলো তার ভাই কোথাও এক জায়গায় বোমা নিক্ষেপের পর মারা গেছে, সেখানে নাকি নেতানিয়াহু ছিল এবং নেতানিয়াহু প্রচুর আঘাতপ্রাপ্ত হয়েছে এবং উনি হসপিটালে আছে। এটা অসমর্থিত খবর। তবে কি বাংলাদেশের মানুষ তথা বিশ্বের মুসলমান খুব খুশি যে নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে। যদি এটা হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ সবাই বলছেন, কিন্তু আদৌ এটা হয়েছে কিনা সেটা এখনো পরিষ্কার নয়। কিন্তু একটি ব্যাপার সবাই সন্দেহ করছে, যে নেতানিয়াহু দিনের মধ্যে 3 বার করে মিডিয়ার সামনে আসেন, যে নেতানিয়াহু কোনো কিছু না থাকলে এমনিতে টেলিভিশনের মানুষকে ডেকে এনে সাক্ষাৎকার দেন, যে নেতানিয়াহু সুযোগ পেলেই যে কোনো অনুষ্ঠানে যান, কোথাও বোমাবাজি হলে সেটা পরিদর্শন করতে যান, বা কেউ কোনো আহত নিহত হলে সেটা দেখতে যান, কিছু না হলেও
সাংবাদিকদের সাথে সে কথা বলতে চান, যুদ্ধের সম্পর্কে ওয়াকিবহাল করতে চান, সেই নেতানিয়াহুকে বিগত প্রায় 60 ঘন্টা যাবত, আমি যখন ভিডিওটা করছি তখন থেকে প্রায় 60 ঘন্টা 60 আওয়ার্স যাবত কোথাও দেখা যাচ্ছে না। মানুষের সন্দেহটা ওখান থেকে শুরু হয়েছে এবং আমরা আশা করি সন্দেহ যেন বাস্তব হয়, সে আশায় অনেকেই আল্লাহর কাছে প্রার্থনা করছেন। এখন যেটা হবার সেটা হয়েছে। কি হয়েছে, যদি হয়ে থাকে খবর বেশি দিন তারা লুকিয়ে রাখতে পারবে না। এবার যে যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প তো ভাই পাগল হয়ে গেছে। আমি কালকে একটা কন্টেন্ট বানাইছি, ট্রাম্প করছে ব্যাংকের চিপায়, আসলে সে ব্যাংকের চিপায় পড়ছে। সে কখন যে কি বলতেছে, কার সাথে কি বলতেছে, একবার এক ধরনের কথা বলতেছে, আজকেও সাংবাদিকদের সাথে বসছে, বুঝে যে সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, তাতে মনেই হয় যে ট্রাম্প এমন একটা প্রবলেমে পড়ছে যে ছাইরা দেবা কাইন্দা আছি, বা এমন একটা প্রবলেমে পড়ছে যেমন বিড়ালের বলায় যে কেউ ঘন্টা বাঁধুক। মানে এই যুদ্ধটা যেন একটা পরিসমাপ্তি ঘটে, এর জন্য তৃতীয় কোনো পক্ষ হয় সেখানে যুদ্ধ করুক, তাহলে আমি বাইচে যাই। এটা সে মুখে বলতেছে, মুখে সে বিভিন্ন ধরনের কথা বলতেছে, তার কথার মধ্যে এখন কোনো ব্যালেন্স নাই। এখন যিনি এসছে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি, উনি তার বাবার চেয়ে 100 গুণ স্পিডি। ওনার কথা হলো, যুদ্ধ তো আমি শুরু করিনি বা আমরা শুরু করিনি, যুদ্ধ শুরু করেছো তোমরা, শেষ করবো আমরা। ট্রাম্প পড়ছে আবারও ব্যাংকের চিপায়। ট্রাম্প এখন কি করবো বুঝতে পারতেছে না। ট্রাম্প এখন লোক খুঁজতেছে যে এই বিড়ালের পরে কি হয়েছে, ঘন্টাটা বান্ধব বলে কেউ তৃতীয় পক্ষ এসে একটা সমঝোতায় আসুক, যুদ্ধবিরতি হোক, আমরা সিজ ফায়ারের জন্য আলোচনা করি। কিন্তু ট্রাম্প সেটা বলতেছে না। ট্রাম্প যে পাগল হয়ে গেছে তার অনেকগুলো প্রমাণ আছে। দেখেন হরমুজ প্রণালী নিয়ে উনি স্টেট বলছেন যে হরমুজ প্রণালীতে যদি কোনো রকম শিপ আটকানো হয় তাহলে বিড়ালকে ছাড়বো না। কিন্তু এই পাগল এই খবরই রাখে না যে আজকে 6 দিন যাবত হরমুজ প্রণালী বন্ধ, 6 দিন যাবত বিশ্বের কোথাও কোনো তেল যাচ্ছে না, সারা বিশ্বে তেলের হাহাকার, আমাদের বাংলাদেশেও তাই, আমাদের সুইডেনও তাই। এবং এই অবস্থা চলতে থাকলে সামনে আর 1 সপ্তাহ চললে যে কোথায় গিয়ে দাঁড়াবে কেউ বলতে পারে না। অথচ ট্রাম্প বলে ওরা হরমুজ প্রণালী আটকালে আমি কাউকে ছাড়বো না, ওটা যে আটকালো সেই খবরই ও রাখে না। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনের নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।